দগ্ধ রোগীর চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। সরকারের কাছ থেকে পৃষ্ঠপোষকতা চায় কর্তৃপক্ষ। নানা আয়োজনে সারা দেশে বাংলা নববর্ষ উদযাপন, বৈশাখী মেলা সহ রাজধানী জুড়ে উৎসবের আমেজ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কুয়েটে ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, হল খুলবে ২রা মে। এবং ফেনীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানির তীব্র সংকট। ১ লাখ নলকূপে মিলছে না পানি, হুমকিতে জনস্বাস্থ্য। আসসালামু আলাইকুম, সবাইকে ভোনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। দগ্ধ বা পোড়া রোগীর চিকিৎসায় আশার আলো ছড়াচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে জানুয়ারিতে যাত্রা শুরু করা স্কিন ব্যাংকে এখন পর্যন্ত ১০,০০০ বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দগ্ধ রোগীর চিকিৎসায় এটি মাইল ফলক হিসেবে কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ব্লাড ব্যাংক দেশের মানুষের কাছে পরিচিত নাম, যেখানে সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সংরক্ষণ করা যায়। ব্লাড ব্যাংকের মতোই মানুষের ত্বকও সংরক্ষণ করা যায় স্কিন ব্যাংকে। যুক্তরাষ্ট্রে এটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এটি চালু হয় চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। একজন সুস্থ মানুষ চাইলে রক্তের মতো তার ত্বকও দান করতে পারেন। চিকিৎসকরা বলছেন দান করা ত্বক আবার ৩ সপ্তাহের মধ্যেই পুনরায় ঠিক হয়ে যায়। একজন মানুষের দান করা ত্বক কিভাবে সংরক্ষণ করা হয় এমন প্রশ্নে বার্ন ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা বলছেন দাতার কাছ থেকে ত্বক সংগ্রহ করেন প্লাস্টিক সার্জনরা। সেটি বিশেষ পাত্র করে নিয়ে আসা হয় স্কিন ব্যাংকে। স্কিন তো হচ্ছে ৫ থেকে ৫.৫ বছর পর্যন্ত প্রিজার্ভ করা যায় স্কিন হারভেস্ট করার পর থেকে। আর সংরক্ষণের জন্য আপাতত হচ্ছে আমরা আলট্রা লো ফ্রিজার, আমাদের একটা ফ্রিজার আছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই ফ্রিজেই হচ্ছে আমরা এখন আপাতত স্কিনটা প্রিজার্ভ করছি। দেশের প্রথম স্কিন ব্যাংকটি চালুর পর থেকে ১০,০০০ বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন স্কিন ব্যাংক নিয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন অপারেশন আপনারা জেনে থাকবেন যে অ্যাবডোমিনাল হার্নিয়া বা অ্যাবডোমিনোপ্লাস্টি, এই ধরনের অপারেশনের পরে যে স্পেয়ার স্কিনটা থাকে সেই স্কিনটা আমাদের এই স্কিন ব্যাংকে ডোনেশন করা হয়। সেখান থেকেই সেগুলিকে প্রিজার্ভ করে আমরা দগ্ধ রোগীদের জন্য ব্যবহার উপযোগী করে আমরা এখানে প্রিজার্ভ করি। সামাজিকভাবে মানুষজনকে অবহিত করতে পারি এবং তারা যদি তাদের এই স্কিনটা ডোনেট করে দগ্ধ মানুষের চিকিৎসার জন্য, সেই বিষয়টা আমরা পূরণ করতে পারবো। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন এখনও স্কিন ব্যাংক নিয়ে সচেতনতা তৈরি হয়নি দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পোড়া রোগীদের চিকিৎসায় এটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আমাদের দেশে সাধারণভাবে আমরা ৩০-৪০% মেজর বার্নের যে পেশেন্ট, এর থেকে বেশি হলে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে সার্ভাইভাল রেট কিন্তু খুবই কম। তো অন্যান্য এই বেশি পরিমাণ বার্ন হওয়া রোগীদের বাঁচানোর ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্কিন ব্যাংক। অর্থাৎ আপনার শরীর যখন দগ্ধ হয়ে যায় তখন শরীরের যে চামড়া থাকে বা স্কিন থাকে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেগুলোকে কিন্তু ড্রেসিং করে আপনি ঠিক করতে পারবেন না, অর্থাৎ সেগুলোর জন্য দরকার আপনার রিপ্লেসমেন্ট। শরীরের ৩৫ থেকে ৫০% পুড়ে যাওয়া মেজর বার্ন রোগীর শারীরিক অবস্থা ভালো হলে ত্বক প্রতিস্থাপন করা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে বাঙালি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ জানান, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সুশৃঙ্খলভাবেই শেষ হয়েছে আনন্দ শোভাযাত্রা। গাজীপাপুরকে সঙ্গে নিয়ে ওবায়দুল হক মারুফের রিপোর্ট।
ফ্যাসিবাদের অবসানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বাংলা বর্ষবরণের শোভাযাত্রাকে সর্বজনীন করতে এবার ছিল নানা আয়োজন। এরই মধ্যে কয়েকদিন আগে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়েছে ফ্যাসিস্টের মুখাবয়বের মোটিভ। মাত্র ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জে নতুন করে তৈরি হয় স্বৈরশাসকের মুখাকৃতি। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নেয় দেশের ২৮টি জাতিগোষ্ঠী। প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। এছাড়া রং বেরঙের পোশাকে আপামর জনতা এবং বিদেশি নাগরিকদেরকেও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। ফ্যাসিবাদের অবসানের পর এমন মুক্ত স্বাধীন বর্ষবরণে নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি জনতা। ফ্যাসিবাদের এই মূর্তিটা আমার কাছে বেশি আকৃষ্ট মনে হয়েছে। আমাদের যারা আদিবাসী আছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং প্যালেস্টাইনের সাথে সংহতি জানানো হয়েছে। চারুকলা যেভাবে আয়োজন করেছে তা আমরা খুবই আনন্দিত। আমরা সবাই স্বাধীন এবং এই উন্মুক্ত প্রাঙ্গণে খুবই ভালো লাগছে। ফ্যাসিস্ট স্বৈরাচার সব জঞ্জাল মুক্ত হয়ে যেন আমরা নতুন বাংলাদেশ উপহার দিতে পারি। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শোভাযাত্রা আনন্দমুখর হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছুটা ষড়যন্ত্র ছিল, বাধা বিপত্তি ছিল, এরপরেও চারুকলার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ তারা একটা অসাধ্য সাধন করেছে। বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড সহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান আগতরা। বাংলাদেশের আনন্দের দিন হোক, কষ্টের দিন হোক, প্রতিটা দিন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনকে সমর্থন করে এবং প্রত্যেকটা দিন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনকে স্মরণ করে। স্বৈরাচারের পতনের পর লাখো প্রাণের উচ্ছ্বাসে এবার বাংলা বর্ষবরণের উৎসব জাতিগত ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন আপামর জনতা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কিংবা পাহাড় থেকে সমতল, আজ বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের লাখো জনতা আজ আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছেন চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি এখানে এক বাংলাদেশি এক ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নববর্ষ ঘিরে বাঙালির ঘরে ঘরে উৎসবের রং। নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল বৈশাখী আয়োজন। রাজধানী ঢাকাও যেন একসাথে নেচে উঠেছে বাঙালিয়ানার ছন্দে। বাঙালির আদি সংস্কৃতি আর আত্মপরিচয়ের সেসব গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। ছবি তুলেছেন কামাল হোসেন। নতুন বছর মানেই নতুন আশা, নতুন উদ্দীপনায় এগিয়ে চলার প্রত্যয়। বাংলা বছরের প্রথম দিনে রাজধানী জুড়ে ছিল জমজমাট বৈশাখী আয়োজন। কান পাতলেই ভেসে আসছে এসো হে বৈশাখ, এসো এসো। আয়োজন এবার ছিল সর্বজনীন। শহর জুড়েই আনন্দের ছটা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছিল বৈশাখী আয়োজন। তিনটি ঘিরে শোভাযাত্রা বের করে প্রাইম ইউনিভার্সিটি। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মকে ধারণ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বৈশাখী আয়োজন বাধ্যতামূলক করার দাবি জানান শিক্ষকরা। বাঙালির তৃণমূলের অস্তিত্ব থেকে আবার বাঙালি সত্তার শেকড় থেকে আমাদের প্রাইম ইউনিভার্সিটি আমরা কোনো সময় বিচ্ছিন্ন করতে চাই না। সার্বজনীনভাবে সবাইকে এটা উদযাপন করা উচিত। এটা বাঙালির ঐতিহ্য। অন্য দেশের জাতির যেমন নিজস্ব একটা ঐতিহ্য থাকে, আমাদেরও আছে। গাছে গাছে রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়ার রাধাচূড়া। তারাও যেন জানান দিচ্ছে বৈশাখের সম্প্রীতির বার্তা। রাস্তা ঘেঁষেই বসেছে বৈশাখী মেলা, আছে নাগরদোলা, নৌকা সওয়ার সহ বিনোদনের নানান মাধ্যম। আগারগাঁওয়ের এমন সব দৃশ্য দেখে বোঝারই উপায় নেই যে এটি খোদ রাজধানী শহর। বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াই, আর্ট করা হয়েছে, এখানে অনুষ্ঠান হইতেছে। ছোটবেলায় বাবার সাথে ঘুরতে যাইতাম, এখন বাবা ঘুরতে নিয়ে যায় না। জাম্পিং দেখলাম, তারপরে ভূতের বাড়ি দেখলাম। আনন্দ চিত্তে শিশুদের নিয়ে এসেছেন বাবা মা। নানান সাজ, নানান রঙের পোশাকে ফুটে উঠেছে চিরায়ত বাংলার আবহ। এ যেন বাঙালির সত্তার নবজাগরণ। আমাদের কাছে মনে হয় যে এখন সব জায়গায় একটু সিকিউরিটি ইস্যু আছে। অনেক বছর পর এবছর বের হলাম, কিন্তু এবছর দেখে ভালোই লাগছে। আমাদের ঐতিহ্য অনেকটাই শেষের দিকে, শেষ হয়ে যাচ্ছে। পুরনোকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে এই দিনটি। বাংলা বছরের প্রথম দিন। গ্রাম বাংলার মাঠ ঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট ঘেরা বুকে এই দিনটি যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন। এই পহেলা বৈশাখ শুধু উৎসবই নয়, এটি বাঙালির পরিচয়ের আত্মমর্যাদার গল্প। ইট কাঠ পাথরের নগরীতেও বৈশাখ আসে, তবে সেই বৈশাখটি একটু অন্যরকম। গ্রামে যেমন নানান রং, নানান বর্ণ থাকে, শহরেও তাই, তবে একটু কম। তারপরেও শহরের মানুষ এই আনন্দগুলো খুঁজে নিতে মরিয়া। বৈশাখ সবার জীবনে বয়ে আনুক আনন্দ এবং মঙ্গলের বার্তা।
মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বৈশাখ পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, বাজার পরিস্থিতি কেমন দেখছেন বৈশাখ পরবর্তী সময়ে? বাজার যেটা গ্রীষ্মকালের দাম সাধারণ নাগালের বাইরে, এবং সেই সাথে মাছ মাছের দামটা একটু চড়া রয়েছে। এবং আমরা বলতে পারি যে গত সপ্তাহে পেঁয়াজ এবং রসুন এই দুটা কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। সেই সাথে যে মাংসের দামও কিন্তু গত সপ্তাহে চড়া ছিল, এবং এই সপ্তাহে এই দামটা অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস 7 থেকে 8 টাকায় খুলনায় বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে শাকসবজি সেই শাকসবজির দামে একটু চড়া, এবং সেই সাথে যে সয়াবিন তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ভোক্তা পর্যায়ে কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছে, এবং এই সয়াবিন তেলের দাম বাড়া নিয়ে কিন্তু ভোক্তাদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে যে সয়াবিন তেলের বারে বারে দাম বাড়ছে, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং আরেকটা বিষয় গত সপ্তাহে যেরকম ছিল যে চালের বাজার কিন্তু আগে থেকেই অনেক দিন ধরে চড়া রয়েছে, এবং সেখানে কিন্তু মানে কমার কোনো নামগন্ধই নেই, যেখানে ক্রেতারা সেখানে নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করেছে যে চালের বাজারে যে সিন্ডিকেট কিন্তু সরকার কোনোভাবে মানতে পারছে না। তবে একটা স্বস্তি বলা যাচ্ছে মুরগির মাংস, সব ধরনের মুরগির মাংস 20 থেকে 30 টাকা প্রতি কমেছে, এখন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়, এবং আমরা যেটা দেখলাম যে বাজারে একটু চড়া ধরে শীতকালীন শাকসবজি শেষ হওয়ার পর থেকে বাজারে যে গ্রীষ্মকালীন শাকসবজি বৃদ্ধি পাচ্ছে, এবং বৈশাখ কারণে মাছের বাজারে কিন্তু চড়া। তবে অন্যান্য মশলার বাজারগুলি অগ্রগতি রয়েছে। সেই সাথে আমরা ফলের দাম কিন্তু বৈশাখ উপলক্ষে ফলের দামগুলো শহীদুল, আপনাকে ধন্যবাদ। আজ থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোর চেয়ে সময়সীমা কমানোয় খুশি জেলেরা। এবছর ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধকালীন সময়ে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞার শুরুতেই প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছেন জেলেরা। পটুয়াখালীর পায়রা নদীর পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। তার কাছে জানবো মাছ ধরার উপর নিষেধাজ্ঞার খবর। খোকন, এবছর মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা কমানো হয়েছে, তো এই নিষেধাজ্ঞাকে ঘিরে কি বলছেন জেলেরা? বলছিলেন যে 2015 সাল থেকে কিন্তু আমরা দেখে এসেছি যে 65 দিনের কিন্তু একটি নিষেধাজ্ঞা সবসময় থাকে মাছ ধরার উপরে। এবছরেই কিন্তু সেটা কমিয়ে জেলেদের দিকে বিবেচনা করে এবং ভারতের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে সেটা কিন্তু 58 দিনে করা হয়েছে। আজ থেকে যে মাছ ধরার উপরে যে সামুদ্রিক মাছ ধরার উপরে যে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে, এটাই নিয়ে কিন্তু জেলেরা কিন্তু অনেকটা খুশি। কারণ তাদের একটি অভিযোগ ছিল যে বাংলাদেশে যখন অবরোধ চলে তখন ভারতীয় জেলেরা এসে বাংলাদেশ সীমানায় মাছ ধরে নিয়ে যায়। সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে এবারে কিন্তু 58 দিনের এই যে নিষেধাজ্ঞা করায় জেলেরা অনেক খুশি হয়েছে। তারা একটি কথাই বলছেন যে এই যে ভারতের সাথে যে সামঞ্জস্য রেখে যে 58 দিনের নিষেধাজ্ঞা সরকার যে করেছেন, এতে তারা অনেক খুশি। কিন্তু তারা আরেকটা বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞার শুরু থেকেই যদি তাদেরকে যে মাসিক যে সরকারি যে প্রণোদনাটা যে প্রতি মাসে যে 40 কেজি করে চাল, মোট 80 কেজি যে চাল
সেই চালটা যদি যথাসময়ে এই অবরোধ চলাকালীন সময়ের শুরুতেই যদি তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে এবং তাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমরা অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে সরকারের পক্ষ থেকে এই যে নিষেধাজ্ঞাটা রয়েছে এই নিষেধাজ্ঞাটা যাতে সুন্দর মতো হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি যে জেলেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নিষেধাজ্ঞা পালনের জন্য তারা কিন্তু সরকারের সাথে একমত পোষণ করেছে। আমরা দেখেছি যে এখানে যে কোস্টগার্ড রয়েছে এবং নৌ পুলিশ রয়েছে তারা কিন্তু এই যাতে এই অবরোধকালীন সময়ে জেলেরা যাতে সমুদ্রে কোনো ধরনের মাছ ধরতে না পারে সেজন্য কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখেছি যে জেলেদেরকে সচেতন করার জন্য তারা মাইকিং এবং লিফলেটের কিন্তু তারা কিন্তু প্রচারণা করেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইলিশের বংশবৃদ্ধির জন্য এবং মাছের অভয়ারণ্যের সৃষ্টি করার জন্য কিন্তু এই 58 দিনের নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে জেলেদের মাঝে কিন্তু এই যে কমিয়ে আনার জন্য যে একটি তাদের ভিতরে কিন্তু একটি স্বস্তি বিরাজ করছে। তো পটুয়াখালী থেকে 58 দিনের অবরোধ দিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ। চট্টগ্রামের সিআরবি এলাকায় এক বস্তিতে আগুন লেগে প্রায় 30টি ঘর পুড়ে গেছে। ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়, তবে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি। বস্তিতে অগ্নিকাণ্ডের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, অগ্নিকাণ্ডের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এলাকায় যে মালিপাড়া এলাকায় অর্থাৎ সকাল ভোর রাত অর্থাৎ 5:30টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরে কিন্তু তারা তাৎক্ষণিক এসে 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায়। তো আমরা এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন আসলে মানুষ যে ঘুমন্ত অবস্থায় ছিল, যেহেতু সকালবেলা একদম 5:30টার দিকে, সেই কারণে কিন্তু ঘরের যে আসবাবপত্র কাগজপত্র মানে তারা কিছুই বের করতে পারেনি। এখানে একজন এসএসসি পরীক্ষার্থী ছিল, তার অ্যাডমিট কার্ড সহ সব কিন্তু পুড়ে গিয়েছে। তো তারা কিছুই বের করতে পারেনি এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন আসলে কিভাবে আগুনের সূত্রপাত সেটি কিন্তু তারা এখনো বলতে পারেনি, অর্থাৎ তারা তদন্ত করে পরবর্তীতে জানানো হবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু আসলে বলা যাচ্ছে না, তারা নির্দিষ্ট করে কিছু বলেনি। এখানে আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে যে ঘরগুলা ছিল অর্থাৎ ঘরের মধ্যে কিছুই বের করতে পারেনি একদম, যেহেতু তারা ঘুমন্ত অবস্থায় ছিল সেই কারণে যদি একটু লক্ষ্য করেন দেখবেন ঘরের মধ্যে শুধু এই পোড়া টিন গুলা ছাড়া অর্থাৎ আর যে এই যে কতগুলো খুঁটি দেখা যাচ্ছে এগুলো ছাড়া কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে, অর্থাৎ কেউ কিছু বের করতে পারেনি। পাশে একটি ছোট্ট একটি মন্দির রয়েছে, মন্দিরের একাংশ কিন্তু পুড়ে গিয়েছে এবং স্থানীয়রা বলছেন আসলে এই এলাকাটিতে যেহেতু একটু ঘনবসতি সেই কারণে যে আগুন লাগার সাথে সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, এরপর ফায়ার সার্ভিস এসে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারা তদন্ত করছেন এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি কিন্তু তারা এই তদন্ত করে পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলছেন। আর যে এসএসসি পরীক্ষাতে একজন রয়েছিল সেই পরীক্ষা দিতে দিচ্ছে, অর্থাৎ তিনি আজকে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা দিতে দিচ্ছে, পরবর্তীতে তাকে সেই অ্যাডমিট কার্ড এবং বই খাতা পত্র যেগুলো ছিল সবে কিন্তু একদম পুড়ে গিয়েছেন। সেই কারণে আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন কিভাবে অ্যাডমিট কার্ড আবার সংগ্রহ করবেন এবং যারা এখানে স্কুলের ছাত্রছাত্রী ছিল তাদের বইপত্র পুড়ে যাওয়াতে তারা আসলে এই যে তারা শিক্ষা জীবন কিভাবে চালাবেন সেটি নিয়েও তারা চিহ্নিত। আর যেহেতু কেউ কিছু বের করতে পারেনি একদম সকালবেলা, এখানে যারা বসবাসকারী রয়েছিল তারা ঘর থেকে কোনো কাপড় চোপড় বের করতে পারেনি, এখন পর্যন্ত কোনো ধরনের খাবার তারা কিন্তু খেতে পারেনি যেহেতু একদম সকালবেলা ছিল। তো চট্টগ্রামের যে সিআরবি এলাকায় মালিপাড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী 4 মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু এবং
2রা মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। ভূগর্ভে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেনী জেলার গভীর অগভীর মিলে প্রায় 1 লাখ নলকূপে মিলছে না পর্যাপ্ত পানি। ফলে পানির অভাবে চরম দুর্ভোগে স্থানীয়রা। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে টানা কয়েক মাস অনাবৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনী জেলার দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় গভীর ও অগভীর অর্ধেকেরও বেশি নলকূপে মিলছে না পর্যাপ্ত পানি। কোথাও কোথাও গভীর নলকূপগুলো নষ্ট হয়ে পড়ে আছে বছরের পর বছর। প্রচণ্ড খরতাপে চারদিকে যেন ধুধু মরুভূমি। তাই খাবার ও রান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাচ্ছে এইসব অঞ্চলের মানুষ। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্নাবান্না সহ দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় পানি নিয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। প্রতি বছরে যখন এই গরমের সিজন আসে, যে পানি মাটির নিচে কোনো লেয়ারে পানি থাকে না। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নামে যাওয়ার কারণে পাতাল থেকে পানি উঠতেছে না আমাদের। আমি এখানে পানি খেতে আসছিলাম, এখানে এখন ছিপতেছি আর পানি উঠছে না। আঙ্গ সমস্যা বাজি আমরা আকারে আঙ্গ বাইয়ে ঘরে পুকুরের পানি টানি সব খারাপ। আমরা অনেক কষ্ট আছে। ওই হেবে তুন আমরা হানিয়ে নিয়ে ব্যাগে খাই। পুকুরের পানি নষ্ট, অন্য বাড়িতে আমরা পানি আনি, বহুত কষ্ট আছি আমরা। জানা যায় কিছু আমাদের বাড়িতে পুকুর একটা আছে, বর্ষাকালে তো সবার পুকুরে পানিও আমরা নি খাই, এখন বর্ষা চালিয়ে করতে আমরা নিরুপায়। বিষয়টি স্বীকার করলেও তেমন কোনো আশ্বাস দিতে পারেননি এই কর্মকর্তা। বললেন এই অর্থ বছরে প্রতি ইউনিয়নে 8টি করে গভীর নলকূপ স্থাপন করা হবে, যা সামনে আরো বাড়ানো হবে। এই মুহূর্তে একদম খরার কারণে বেশিরভাগ নলকূপে আমরা পানি দিতে পারতেছি না। তো সরকারের পক্ষ থেকে চেষ্টা করতেছে, আমাদের এই বছর বরাদ্দ আছে প্রতি ইউনিয়নে 8টা করে গভীর নলকূপ এই অর্থ বছরে, এবং পরবর্তীতে আশা করি সেটা আরো বাড়বে। এর আগে আমরা চেষ্টা করব সামনে অদূর ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির নির্ভরশীলতা সেটা আসলে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। জেলায় গভীর ও অগভীর মিলে প্রায় 1.5 লাখ নলকূপ আছে, যার প্রায় অর্ধেকেই মিলছে না প্রয়োজনীয় পানি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংবাদের ইচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো যা থাকছে। উপকূলীয় কলাপাড়ায় সূর্যমুখী চাষে ব্যাপক সাফল্য, স্বাবলম্বী সহস্রাধিক কৃষক। সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রণোদনার আশ্বাস। এবং টেস্ট সিরিজ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। দুই টেস্ট খেলতে আজ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। আবারও আমন্ত্রণ, মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। উপকূলীয় অঞ্চল কলাপাড়ার নোনা অধ্যুষিত পতিত জমিতে সূর্যমুখীর ফুলের চাষ হচ্ছে রেকর্ড পরিমাণে। সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে কৃষকদের পরামর্শ ও প্রণোদনায় বেড়েছে সূর্যমুখী চাষের সংখ্যা। ইতিমধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এখানকার সহস্রাধিক কৃষক। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। আমন ধান আবাদের পর সমুদ্র তীর কলাপাড়া জনপদের হাজারো একর জমি পতিত থাকলেও এখন সেখানে দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। লবণাক্ততার আগ্রাসনে শুষ্ক মৌসুমে হাজারো একর জমি পতিত থাকত, কিন্তু বর্তমানে উপজেলার টিয়াখালী, ধানখালী, নীলগঞ্জ, লতাচাপলি সহ বিভিন্ন ইউনিয়নের 18,000 হেক্টর জমি সূর্যমুখীর চাষের আওতায় আনা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর ও ব্রাকের পরামর্শ এবং সহযোগিতায় বাম্পার ফলনে খুশি কৃষকরা। 4 বিঘা জমিতে প্রায় 30 মণ এরকম বীজ আমি তো সংরক্ষণ করতে পারবো। আগে তেল সংগ্রহ করব, তারপর যে বীজটা থাকবে তা বিক্রি করে আমরা টাকা লাভ করব। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি বীজ সেচ মেশিন এবং বীজ থেকে তেল বানানো মেশিন সরবরাহের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কৃষক দল গঠন করা হয়েছে। এবছর প্রথম সূর্যমুখী আবাদ করছি ব্রাক জলবায়ু পরিবর্তনের কর্মসূচির সহযোগিতায়। কি ধরনের ফসল দিতে হবে এবং
কি পদ্ধতিতে চাষ করতে হবে সেটাও আমরা কোচিং এর মতো হাতে হাতে কলমে তাদেরকে দেখাই। কৃষকদের বীজ, সার সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কৃষি বিভাগ। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি তার আওতায় আমরা প্রায় 2000 বিঘা জমিতে এবার সূর্যমুখীর জন্য হাইব্রিড বীজ এবং সার সরবরাহ করেছি কৃষকদের, এবং এই সূর্যমুখীর চাষাবাদ কৌশল, সার ব্যবস্থাপনা, কীটনাশক এগুলো কখন কিভাবে ব্যবহার করতে হয় সেজন্য আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সবসময় আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। সূর্যমুখী সহ কৃষিক্ষেত্রে আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রণোদনা অব্যাহত থাকলে পিছিয়ে থাকা কৃষকরা আর্থিক ও সামাজিকভাবে উন্নতি করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নিধনযজ্ঞে 51,000 ছুঁই করছে প্রাণহানি। এদিকে গাজায় হামলা বন্ধ, ইসরায়েলে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়া সহ 4 শর্তে সব জিম্মি মুক্তির আশ্বাস দিয়েছে হামাস। অন্যদিকে ফ্রান্স দূতাবাসের 12 কর্মকর্তাকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে আলজেরিয়া সরকার। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবরুদ্ধ গাজায় হামলা বন্ধের নিশ্চয়তা সহ 4 শর্ত পূরণ হলেই সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কায়রোতে মিশর ও কাতারের মধ্যে আলোচনা শেষে এই খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তবে হামাসকে নির্মূল না করা পর্যন্ত উপত্যকাটিতে হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে তেল আবিব। এদিকে 48 ঘন্টার মধ্যে ফ্রান্স দূতাবাসের 12 কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আলজেরিয়া সরকার। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সন্দেহে 3 আলজেরীয় নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে এ নির্দেশ দেয়া হয়। বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে এখনও অশান্ত ভারতের পশ্চিমবঙ্গ। পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনায় মুর্শিদাবাদে এ পর্যন্ত 200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে বিএসএফ এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনটি নিয়ে সহিংসতায় ইতোমধ্যে 3 জন নিহত হয়েছেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। দগ্ধ রোগীর চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। সরকারের কাছ থেকে পৃষ্ঠপোষকতা চায় কর্তৃপক্ষ। নানা আয়োজনে সারা দেশে বাংলা নববর্ষ উদযাপন, বৈশাখী মেলা সহ রাজধানী জুড়ে উৎসবের আমেজ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কুয়েটে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, হল খুলবে 2রা মে। এবং ফেনীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানির তীব্র সংকট, 1 লাখ নলকূপে মিলছে না পানি, হুমকিতে জনস্বাস্থ্য। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।